বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রীরা, একাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা শাখা অনলাইন ক্লাস মহিলা কলেজ চট্টগ্রাম থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ। আসসালামু আলাইকুম। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বই খাতা নিয়ে বসেছো। আমরা এর আগে অমৃত চ্যাপ্টার পড়েছিলাম, এখন আমরা নতুন চ্যাপ্টার পড়ব। সেই চ্যাপ্টারের নাম ইতিপূর্বে তোমাদের আমি জানিয়ে দিয়েছি। আমরা কি পড়ব? একতরফা দাখিলা পদ্ধতি। কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি পড়ার আগে আমাদেরকে আবার জেনে নিতে হবে দুতরফা দাখিলা পদ্ধতি কি। আমরা তো জানি যে হিসাব ব্যবস্থায় প্রতিটি লেনদেনের দুতরফা ফলাফল যথাযথভাবে ডেবিট ও ক্রেডিটে বিশ্লেষণ করে বৈজ্ঞানিক উপায়ে তৈরি করা হয়, তাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ যে হিসাব ব্যবস্থায় প্রতিটি লেনদেনের দুতরফা ফলাফল যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি। এখন আমরা বুঝতে পারবো এর অপোজিট হতে পারে একতরফা। তাহলে যে পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসরণ করে না, ডেবিট ও ক্রেডিটে বিশ্লেষণ করা হয় না, অবৈজ্ঞানিকভাবে তৈরি করা হয় যে পদ্ধতি, সেটাই হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। তাহলে আমাদেরকে দুতরফা দাখিলা পদ্ধতি এবং একতরফা দাখিলা পদ্ধতির পার্থক্যটা জেনে রাখতে হবে অঙ্কের প্রয়োজনে। এখন আমরা একতরফা দাখিলা সম্পর্কে কিছু আলোচনা করি। বোর্ডে কিন্তু আমি তোমাদেরকে একতরফা দাখিলার চার্ট দিয়ে দিয়েছি, বুঝিয়ে দেব। তোমরা লেখা শুরু করবে আমার সাথে সাথে, ভালো করে শুনবে এবং ক্লাসটা শেষ হওয়ার পর ভালো করে বারবার করে দেখবে, অনুশীলন করবে, তাহলে খুবই সোজা। দুতরফা দাখিলা পদ্ধতিতে জানলাম, এখন একতরফা দাখিলাতে আমরা জানবো কিছু শব্দ। প্রারম্ভিক মূলধন থাকবে, সেখানে সমাপনী মূলধন থাকবে, লাভ লোকসান বিবরণী থাকবে, বৈষয়িক বিবরণী থাকবে, প্রদেয় হিসাব থাকবে, প্রদেয় নোট থাকবে, প্রাপ্য হিসাব থাকবে, প্রাপ্য নোট থাকবে, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এগুলো আমরা এখন জানব। একতরফা দাখিলা পদ্ধতিতে বললাম, তাহলে একতরফা দাখিলা পদ্ধতির কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে একটি অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, অবৈজ্ঞানিক হিসাব ব্যবস্থা সত্ত্বেও একতরফা দাখিলা পদ্ধতি কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন শুধু নগদান বই ও ব্যক্তিক হিসাব সমূহ সংরক্ষণ করা হয়, সম্পদ নামের হিসাবগুলো যথাযথভাবে সংরক্ষিত হয় না। মিশ্র হিসাব ব্যবস্থা। একতরফা দাখিলা পদ্ধতি একটি মিশ্র হিসাব ব্যবস্থা। এই পদ্ধতিতে কোনো কোনো লেনদেনের দুটি পক্ষ হিসাবে লিপিবদ্ধ করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে লেনদেনের একটি পক্ষ হিসাবে লিপিবদ্ধ করা এবং পক্ষ হিসাবে লিপিবদ্ধ করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে লেনদেনের একটি পক্ষ হিসাবে লিপিবদ্ধ করা হয়। কোনো কোনো লেনদেনের ক্ষেত্রে কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না।
ফলাফল নির্ণয়। এই পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো কোনো নামিক হিসাব সংরক্ষণ করা হয় না, তাই সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিয়ে লাভ ক্ষতি নির্ণয় করা হয়। আর্থিক বিবরণী। এই পদ্ধতিতে কোনো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় না, তবে প্রামাণ্য দলিল পত্রাদির ভিত্তিতে নির্দিষ্ট সময়ের সম্পদ ও দায়ের আর্থিক বিবরণী তৈরি করা হয়। সম্পদ ও দায় দুটোর আর্থিক বিবরণী তৈরি করা হয়। প্রয়োগ ক্ষেত্র। ছোটখাটো কারবারি প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ও সীমিত আয়তনের অংশীদারি কারবার প্রতিষ্ঠানে হিসাব সংরক্ষণ এই পদ্ধতি অনুসরণ করে। ছোট ছোট কারবার প্রতিষ্ঠানে এক মালিকানা কারবারে যে নিজে মালিক একা, তিনি এই ধরনের হিসাব সংরক্ষণ করেন, এবং এই ধরনের হিসাব যদি তিনি সংরক্ষণ করেন তাহলে তার তথ্য গোপন থাকে এবং হিসাব ব্যবস্থা উনি সুবিধা মতো করে করতে পারেন। গোপনীয়তা রক্ষাটাও একটা বিশেষ ব্যাপার। এই পদ্ধতি কিছু সুবিধা হচ্ছে কি, সহজ সরল পদ্ধতি, জটিলতা কম, শ্রম ও ব্যয় সাশ্রয়, অর্থাৎ নিজে যখন করে তখন লোকজন লাগে না এটা হিসাব করার জন্য, তখন এটা গোপনীয় থাকে, কম ব্যয় হয়, শ্রমও কম হয়, অল্প সময় করা যায়। প্রয়োগ ক্ষেত্র। দ্রুত বা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণ ব্যয়বহুল হওয়ায় ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলি একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা সুবিধাজনক মনে করে, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি একটু কঠিন, বৃহৎ আকারে হওয়ায় একতরফা দাখিলা পদ্ধতি প্রতিষ্ঠানের মালিকেরা নিজেদের খরচগুলো স্বল্প পরিসরে তারা সহজ সরলভাবে করে থাকেন। অসুবিধাও আছে কিছু। একতরফা দাখিলা পদ্ধতি দ্বৈত সত্তার পরিচয় দেয় না, অস্বীকৃতি জ্ঞাপন করে। প্রতিটি লেনদেনে একটি পক্ষকে ডেবিটের জন্য অন্য পক্ষকে সমাপন ক্রেডিট করতে হয়, কিন্তু এই পদ্ধতিতে দ্বৈত সত্তার এই মৌলিক বিষয়টিকে গুরুত্বই দেওয়া হয় না, অর্থাৎ দ্বৈত সত্তাকে গুরুত্ব দেওয়া হয় না। আংশিক। নামিক হিসাব ও সম্পদবাচক হিসাবসমূহকে উপেক্ষা করা হয়, শুধু ব্যক্তিবাচক হিসাব এবং নগদান বই সংরক্ষণ করা হয়। আর্থিক ফলাফল। এই পদ্ধতিতে নামিক হিসাব সংরক্ষণ করা হয় না, ফলে ক্রয় বিক্রয় হিসাব ও লাভ লোকসান হিসাব তৈরি করা যায় না। একতরফা দাখিলা পদ্ধতিতে যে বইগুলো সংরক্ষণ করা হয় সেগুলো হচ্ছে ক্রয় বই, বিক্রয় বই, ক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত বই, প্রদেয় নোট বই, প্রাপ্য নোট বই। এগুলোর নাম তো শুনেছ। এখন আমরা বোর্ডে আসি, আমাদেরকে অঙ্ক করার নিয়মটা জানতে হবে, শিখতে হবে। বোর্ডের দিকে তোমরা খেয়াল করো। একতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা পড়লাম, দুতরফা দাখিলা হিসাব পড়লাম, সুবিধা অসুবিধা পড়লাম, একতরফা দাখিলা। এই অঙ্ক শুরু করতে হলে প্রথমে প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন নির্ণয় করতে হবে। প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হলে এরকম করে একটা ঘর করতে হবে। দায়সমূহ প্রারম্ভিক মূলধন, দায়সমূহ টাকা, সম্পত্তিসমূহ টাকা। আবার সমাপনী মূলধন নির্ণয় করতে হবে, সমাপনী মানে শেষ মূলধন, দায়সমূহ টাকা, সম্পত্তিসমূহ অর্থাৎ সমাপনী মূলধন নির্ণয়। প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে অঙ্ক করতে হবে। সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়, অর্থাৎ এখানে 1 তারিখের দায়গুলোকে লিপিবদ্ধ করা হবে। 1 তারিখের দায়সমূহ দায়ের দিকে লিখবো, সম্পত্তিগুলো সম্পত্তির দিকে লিখবো, প্রাথমিক যেগুলো প্রারম্ভিক সম্পত্তিগুলো সেই সম্পত্তিগুলোর দিকে লিখে সম্পত্তি ঘরে লিখে সম্পত্তি থেকে দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন বের হবে। কেমন? সমাপনী মূলধন দায়গুলো চলতি বছরের দায়গুলো লিখতে হবে, আগের যত সম্পত্তি দায় আছে সেগুলো থাকবে সম্পত্তি থেকে, অর্থাৎ 31 তারিখে সম্পত্তি সমূহ থেকে 31 তারিখের দায়গুলো বাদ দিলে সমাপনী মূলধন বের হবে। এখন আমরা আনুমানিক করতে পারি
যেমন সম্পত্তি সমূহ, হাতে নগদ, ব্যাংকে জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল ইত্যাদি মিলাই ধরো এখানে ধরো 50,000 হলো। আনুমানিক ফিগার শুধু বুঝার জন্য এখন বলছে, আমরা যখন অঙ্ক করবো তখন আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো। কেমন? 50,000। এখন দায়, পাওনাদার, প্রদেয় ইত্যাদি মিলে মনে করো 20,000, সব যোগ করে 20,000 হলো, এরকম 20,000। তাহলে এই 50,000 এখানে আসলো, এই টাকাগুলো বাদ দিলে প্রারম্ভিক মূলধন বের হবে 20,000 গেলে 30,000। তাহলে 30,000 হলো প্রারম্ভিক মূলধন। আনুমানিক ফিগার দিয়ে আমরা এখন বোঝার চেষ্টা করছি। সমাপনী মূলধন 31 তারিখের সম্পত্তি লিখবো সব, 31 তারিখে দায় লিখবো। তো সমাপনী মূলধন একটু বেশি হবে যেহেতু ব্যবসা করা হয়েছে সারা বছর। প্রারম্ভিক মূলধনের সাথে লাভগুলো যোগ হয়েছে, লোকসানগুলো বাদ গিয়েছে, এভাবে বের হয়ে আসছে, খরচ বাদ গেছে। সম্পত্তিগুলো ধরো এখানে হচ্ছে 1 লক্ষ, 1 লক্ষ টাকার সম্পত্তি, সব যোগ করার পর দেখা যাচ্ছে যে 1 লক্ষ টাকার সম্পত্তি। আমরা এখানে আনলাম 1 লক্ষ টাকার সম্পত্তি, 1 লক্ষ টাকা সব। এখন এখানে দায় সব যোগ করার পর দেখা যাচ্ছে, দায়গুলো যোগ করার পর দেখা যাচ্ছে এখানে 50,000 আছে, 50,000 দায়। 1 লক্ষ টাকাতে 50,000 গেলে 50,000 সমাপনী মূলধন। সমাপনী মূলধন। এখন প্রারম্ভিক মূলধন হচ্ছে 30,000, সমাপনী মূলধন হচ্ছে 50,000। আমরা এখানে বসাই। এখন আমরা এরপর আমরা করব লাভ লোকসান বিবরণী। তোমরা দেখো, দেখা যাচ্ছে তো। প্রারম্ভিক মূলধন আমরা এই যে লাভ লোকসান প্রতিষ্ঠানের নাম দিব, এখানে মনে করো মিস্টার এক্স। লাভ লোকসান বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বৎসরের। প্রারম্ভিক মূলধন আমরা বের করলাম 30,000 টাকা। সমাপনী মূলধন বের করলাম 50,000 টাকা। সমাপনী মূলধন বাম পাশ ডান পাশ, লাভ লোকসান বিবরণী। বাম পাশে সব খরচগুলো বসবে, ডান পাশে সব আয়, অগ্রিম খরচ, বিনিয়োগের বকেয়া সুদ, প্রদেয় হিসাব, বাট্টা এগুলো বসবে। তো সমাপনী মূলধন আমরা সমাপনী মূলধনের জায়গায় বসালাম কত? 50,000 টাকা। 50,000 টাকা। প্রারম্ভিক মূলধনের সাথে আর কি কি যোগ হবে? অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, বকেয়া খরচ, অনাদায়ী পাওনা, নতুন সঞ্চিতি, সঞ্চিতি, নতুন অনাদায়ী দেনা দেনাও থাকে, অগ্রিম প্রাপ্ত আয়গুলো বসবে, প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি বসবে, প্রাপ্য নোটের বাট্টা সঞ্চিতি বসবে, স্থায়ী সম্পদের অপচয় বসবে। এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ, সব খরচগুলো। আর ডান পাশে পড়বে সমাপনী মূলধন। আমরা প্রথমে বসিয়েছি। সমাপনী মূলধনের পরে উত্তোলন বসবে। উত্তোলনের মধ্যে থাকবে নগদেও উত্তোলন করা হয়, পণ্য উত্তোলন করা, দুটা উত্তোলনের যোগ হয়ে আউটারে যাবে। উত্তোলনের সুদ বসবে, অগ্রিম খরচ বসবে, বিনিয়োগের বকেয়া সুদ, প্রদেয় হিসাবে বাট্টা সঞ্চিতি, প্রদেয় হিসাবে বাট্টা নোট সঞ্চিতি, প্রদেয় নোটের বাট্টা সঞ্চিতি বসবে। এখন ডান পাশ যোগ হয়ে বাম পাশে আসবে। যদি ডান পাশ বড় হয় তাহলে নিট লাভ,
আর যদি বাম পাশ বড় হয় তাহলে নিট ক্ষতি এখানে বসবে। লাভ ক্ষতি, লাভ লোকসান বিবরণী আমরা জানলাম। এটা প্র্যাকটিস করতে হবে, এটা চার্ট বইয়ের ভিতরে আছে, তোমরা সেখান থেকে দেখে লিখে লিখে প্র্যাকটিস করবে। এরপরে আমরা করব বৈষয়িক বিবরণী। বৈষয়িক বিবরণী বৈষয়িক বিবরণী এখানে আমরা যে সম্পত্তি আর দায়গুলো লিখেছিলাম সেগুলো সব এখানে বসবে। এখানে বসবে দায়ের সাইডে, দায়ের দিকে বসবে, প্রশ্নে থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে, এই সমস্ত আইটেমগুলো প্রশ্নে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এখানে তুলে বসাবে। এই দুটো প্রথম দিকে আমরা আলাদা করে করি, না হলে আমরা ভুল করে ফেলতে পারি, তোমরা ভুল করে ফেলতে পারো। প্রথম দিকে এরকম কয়েকটা করলে তোমাদের খেয়াল হয়ে যাবে, তখন আমরা একাই একটা ঘর করে প্রারম্ভিক মূলধন সমাপন মূলধন একসাথে লিখে লিখে দুটো টাকার ফিগার থাকবে, সেখানে আমরা বসাতে পারবো। কেমন? এখন আমরা বৈষয়িক বিবরণী করি। বৈষয়িক বিবরণী, এটা হচ্ছে বৈষয়িক বিবরণী। এই অঙ্কটা অনেকটা আর্থিক বিবরণীর মতো। আমরা তাহলে এখানে লিখি, এই যে দায়সমূহ, টাকা, সম্পত্তি সমূহ, টাকা, নগদ তহবিল বলবে, নগদ তহবিল, ব্যাংক জমার উদ্বৃত্ত, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব বসবে, অনাদায়ী পাওনা বাদ যাবে, বাদ অনাদায়ী পাওনা, পাওনা এখানে টাকা বসবে, এখানে টাকা বসবে, অনাদায়ী পাওনা বাদ দেওয়ার পর যে টাকা হবে সেখান থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ যাবে, আবারও বাদ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, পাওনা সঞ্চিতি, প্রাপ্য নোট বসবে, প্রাপ্য নোটের যে বাট্টা সঞ্চিতি আছে, বাদ বাট্টা সঞ্চিতি। প্রশ্নে থাকলে হবে, সবসময় প্রশ্নে থাকে না, যখন থাকে। সঞ্চিতি, মজুদ পণ্য, বিনিয়োগ, সমাপনী মজুদ, সমাপনী মজুদ, বিনিয়োগ, আসবাবপত্র, অবচয় বাদ যাবে, আসবাবপত্র বাদ অবচয়, কলকবজা যা বাদ অবচয়, দালান কোঠা, ভূমি ও দালান বাদ অবচয়, বাদ যোগ বাদ এগুলো বানান করে লিখবে। এখন আমরা দায়ের সাইডে আসি। দায়ের সাইডে কি কি বসবে? প্রদেয় হিসাব মানে পাওনাদার, পাওনাদার, পাওনাদারের থেকে বাট্টা সঞ্চিতি বাজার বাদ বাট্টা সঞ্চিতি, সঞ্চিতি
বসবে ব্যাংক জমাতে, তো এগুলো তোমরা আর্থিক বিবৃতি করেছ অনেকটা কাছাকাছি। গোজামিল পদ্ধতি বলা হয়েছে, ডেবিট ও ক্রেডিটের সংমিশ্রণে। গোজামিল অবৈজ্ঞানিক পদ্ধতি, তারপরও এর একটা নিয়ম আছে, সূত্র আছে। আমরা সেই নিয়ম এবং সূত্র অনুযায়ী অঙ্কগুলো করব, শিখছি, আমরা করব। ব্যাংক জমাতিরিক্ত ঋণ, বকেয়া খরচ থাকবে, অগ্রিম আয় থাকবে, তারপর আমরা এই যে প্রারম্ভিক মূলধনটা বের করেছিলাম, এখানে প্রারম্ভিক মূলধন থাকবে, প্রারম্ভিক মূলধন ওখানে কত বের হয়েছিল, 30,000 টাকা। এই 30,000 টাকা এখানে বসবে, যোগ অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন যখন প্রশ্নে থাকবে তখন লিখতে হবে যোগ অতিরিক্ত মূলধন থাকবে। এই অঙ্কে বেশিরভাগ থাকে, কারণ সবাই অতিরিক্ত মূলধন আনে, সবাই বলতে মালিক অতিরিক্ত মূলধন আনেন। সেই মূলধনের সুদ যোগ অতিরিক্ত মূলধনের সুদ। এখানে কিন্তু সবকিছুই বানান করে লিখতে হবে। মূলধনের সুদ, তারপরে এই যে অঙ্কটা করবো, এখানে অঙ্কের নেট লাভ বের হবে, যোগ নেট লাভ। উত্তোলন যে করবে, এখানে আছে উত্তোলন, বাদ উত্তোলন। এই অঙ্ক পরীক্ষা অবশ্যই থাকবে, বাদ উত্তোলনের সুদ। সুদ বাদ যে, তারপর অঙ্কটা শেষে এসে পুরোটা একই সময় রেজাল্ট হয়ে অঙ্ক মিলে যায়। এই হচ্ছে একতরফা। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, বুঝিয়ে দিলাম। আমরা যখন অঙ্ক করব, আমরা তখন অঙ্কটা এভাবে শিখবো, কিন্তু তোমরা চার্ট শিখে ফেলতে হবে, চার্টটা এঁকে রাখবে এবং এগুলো তোমরা লিখে ফেলবে। আমরা যেদিন অঙ্ক করবো তখন তোমাদেরকে চটচট দিলে তোমরা যাতে বুঝে যেতে পারো, সেইভাবে তোমাদের চার্টটা শিখতে হবে, মুখস্থ করবে, এবং বাকিটা হচ্ছে অঙ্ক করার সময় মুখস্থ হয়ে যায়। বুঝতে হবে, শুধু মুখস্থ করলেই হবে না, জিনিসগুলো প্র্যাকটিস, সব কিছুই কিন্তু প্র্যাকটিসের উপর। অঙ্ক করতে 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 অনুশীলন করতে করতে তুমি তখন পেরে যাবে। এটা অনেক সহজ অঙ্ক, আশা রাখছি তোমরা বুঝেছো। পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক দিয়ে ক্লাস শুরু করবো, কেমন? আজকে এখানে রাখছি, তোমাদেরকে অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সামনে তো আমাদের কলেজ ইনশাল্লাহ খুলে যাবে, আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।